শুভ সন্ধ্যা দর্শক, শুভেচ্ছা সকলকে, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি হ্যালো শাওয়ারের আজকের নাগরিক সংলাপ। আমি নোমান মাহমুদ রয়েছি আপনাদের সঙ্গে। আমাদের আজকের আলোচনার বিষয় বেসরকারি স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা, বিদ্যমান সংকট ও উত্তরণের পথ। দর্শক, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, কিন্তু বাস্তবতা হচ্ছে বেসরকারি স্বাস্থ্য খাত নিয়ে মানুষের অভিযোগের শেষ নেই। কোথাও সেবার মান নিয়ে প্রশ্ন, কোথাও চিকিৎসা ব্যয় নিয়ে অসন্তোষ, কোথাও লাইসেন্সিং ও তদারকির ঘাটতি, আবার কোথাও রোগী ও স্বজনদের সাথে আচরণ নিয়েও তৈরি হচ্ছে ক্ষোভ। বিশেষ করে সাভারের হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো নিয়ে নানা সময়ে বিভিন্ন অভিযোগ সামনে এসেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সমস্যাগুলো আসলে কোথায়? দায় কার? প্রতিষ্ঠানগুলোর সীমাবদ্ধতা কি? সরকারি তদারকি কতটা কার্যকর? আর এই সংকট থেকে উত্তরণের বাস্তব পথই বা কি? এসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো সংশ্লিষ্ট চারজন অতিথির সঙ্গে। আজ আমাদের সঙ্গে রয়েছেন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সবুর, রয়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ফজলের বাড়ি, রয়েছেন বেসরকারি হাসপাতাল ক্লিনিক মালিকদের সংগঠন ফুয়াসের সভাপতি ও ল্যাবজন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ওয়াকিলুর রহমান, যদিও তিনি এখনো যুক্ত হতে পারেননি, আমরা আশা করছি খুব শীঘ্রই তিনি যুক্ত হবেন, এবং রয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট মাহফুজুর রহমান নিপু। আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই লাইভ প্রোগ্রামে, এবং সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা শুরুতেই আমরা চলে যেতে চাই মাহফুজুর রহমান নিপু ভাই আপনার কাছে। তার আগে আমরা একটি বিষয় দেখে আসতে চাই। দর্শক, আমরা চলুন আমরা আলোচনাটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিপোর্ট দেখে আসি। শিল্পাঞ্চল সাভার, যেখানে ভিন্ন পেশার কয়েক লাখ মানুষের বসবাস। জীবনের মান বিবেচনায় এসব মানুষকে টার্গেট করে বিভিন্ন মানের ক্লিনিক ও হাসপাতাল গড়ে উঠেছে। বাহারি নামের এসব চিকিৎসা কেন্দ্রের সেবা নিয়ে প্রশ্ন আছে স্থানীয়দের। তার উপর হামেশাই অভিযোগ উঠছে অবহেলায় রোগীর মৃত্যু। গত কয়েক বছর ধরে অভিযোগের ভিত্তিতে হাসপাতালগুলো চিহ্নিত করা হয়েছে। দেখা গেল এখানে সারা বাংলাদেশের লোক আছে, তারা হয়তো অভিযোগ দিতে একসময় কান্দাকাটি করে কোনো কুল কিনারা না পেয়ে তারা দেশে চলে গেল। তার রিপোর্টটা ওই দিকটা ঘুরে যারা অপরাধী, যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা কিভাবে ম্যানেজ করে, কিভাবে এটাকে ফ্রিজ করে দেয়, অ্যাকচুয়ালি এটা আমাদের বোধগম্য নয়। এই সমস্ত ছোট মোটো যেগুলি ক্লিনিক রয়েছে বা যে কোনো ক্লিনিকে কাজ করতে গেলে ডাক্তাররা চিন্তা করবেন, যারা ইনভেস্ট করেন তারাও চিন্তা করবেন, আমাদের ভালোভাবে সেবা দিতে হবে, ভালো ব্যবহার করতে হবে, ভালো ট্রিটমেন্ট দিতে হবে। যাদের বিরুদ্ধে এত অভিযোগ, সেসব হাসপাতালের সংগঠন নেতাদের আঙ্গুল সংশ্লিষ্ট প্রশাসনের দিকে। আমরা যখনই একটা রোগী মারা গেছে শুনছি তদন্ত কমিটি হয়েছে, পরে দেখা গেছে এটা কোনো অগ্রগতি নাই। হ্যাঁ, এটা যদি সঠিকভাবে আগায় তাহলে একটা দেখে কিন্তু আরেকটা সংশোধন হবে। প্রশাসনের দাবি, প্রতিটি ঘটনা গুরুত্বের সাথে খতিয়ে দেখার পরই ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। ঊর্ধ্বতন সকলকে আমরা জানিয়েছি এবং তদন্ত কমিটির সুপারিশ মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে সুপারিশ করেছি এবং ব্যক্তিগতভাবেও সাভারের যে চিত্রটা এটা আমি তাদের সামনে তুলে ধরেছি বিভিন্ন ফোরামে, বিভিন্ন মিটিং। সুপারিশের পরও কেন ক্লিনিক বা হাসপাতালগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কিভাবেই বা সেগুলো আবার কার্যক্রম পরিচালনা করছে, সে প্রশ্নের উত্তর নেই কারো কাছে। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। দর্শক, যে রিপোর্টটি আমরা দেখলাম সেটি আজ থেকে বেশ কয়েক বছর আগে 2018 সালে প্রকাশিত একটি রিপোর্ট, এবং এই রিপোর্টটি করেছিলেন আমাদের সঙ্গে আজকে যিনি উপস্থিত রয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট জনাব মাহফুজুর রহমান নিপু। আমি নিপু ভাইয়ের কাছে শুরুতে চলে যেতে চাই, এবং এটি একটি রেফারেন্স হিসেবে দিয়ে করছি। নিপু ভাই, আপনি দীর্ঘদিন যাবৎ সাভারের স্বাস্থ্য খাত সহ বিভিন্ন খাত নিয়ে কাজ করেছেন। আপনি যখন এই রিপোর্টটি করেছিলেন আজ থেকে বেশ কয়েক বছর আগে, এবং সে সময়ের পরে থেকে 6 থেকে 7 বছর ইতিমধ্যে অতিবাহিত হয়েছে, পরিস্থিতির আসলে কতটা পরিবর্তন ঘটেছে? ধন্যবাদ আপনাকে, উপস্থিত আজকের অতিথিদেরকেও জানাচ্ছি ধন্যবাদ, স্বাগত এবং আসসালামু আলাইকুম। আসলে আপনি ঠিকই বলেছেন, এই রিপোর্টটি আমি করেছিলাম 2018 সালে, আমার যতটুকু মনে পড়ে, 2018 সালে এই রিপোর্টটি করার পর যে চিত্র, এখন কিন্তু এর ব্যতিক্রম নয়, বরঞ্চ এই হাসপাতালের সংখ্যা যদি ভুল না করি এর পর্যায়ে কিন্তু আরো বেড়েছে।
আহ, আর সেই ক্ষেত্রে যদি বলতে চাই যে আহ, আহ, চিত্র কিন্তু একই রয়েছে, যে 18 সালের চিত্র আর 26-এর চিত্র দীর্ঘ 8টি বছর গেলেও কিন্তু চিত্র একই রয়েছে, যেমনটি আমরা উপজেলা সাভার উপজেলা ঘিরেই দেখেছি। তবে চেষ্টা করছেন, আমরা দেখেছি বিভিন্ন সময় আগের চেয়ে বেশি মানে অভিযান চলছে, এমনটি কিন্তু আমরা একটু ইতিবাচক বিষয় আমাদের লক্ষ্য করেছি যে এই অন্যান্য বছরগুলোতে যেমন তাদের যে আপনার যে অভিযান ছিল সেটি কিন্তু এত পরিমাণ ছিল না, এখন যতটা অভিযান হয়। তো অভিযানের পরে মানে এর ফলাফল কি হয়? ফলাফল কিন্তু আবার কিছুদিন বন্ধ, তারপরে কিন্তু আবার চালু, কিন্তু রেজাল্ট নেই। অভিযান হয়, এই তৎপরতা কিন্তু আমরা বাড়তে দেখেছি। তো এখন আমি বলতেই পারি না, আমার দৃষ্টিতে, আমি জানি না সার্বজনীন ভাবে অন্যরা কি বলবেন, আহ হাসপাতাল বেড়েছে, কার্যকর হিসেবে সে আগের চিত্রই কিন্তু এখনো সাভারে রয়েছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। কিন্তু নিপু ভাই, আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, এই যে আপনার যে নিজের পর্যবেক্ষক, আপনি দীর্ঘদিন যাবত তো কাজ করেছেন। কাজ করতে গিয়ে যে বিষয়গুলো দেখেছেন, সংকটটা আসলে সবচাইতে বড় সংকটটা ঠিক কোথায়? সেবার মান, চিকিৎসা ব্যয়, জবাবদিহিতা নাকি তদারকির অভাব? মূল সমস্যাটা ঠিক কোথায়? নাকি আইনগত জটিলতা? দেখুন, আসলে যদি বিশ্লেষণ করতে চাই, আপনি যে পয়েন্ট গুলোর কথা বলেছেন সবগুলোই কিন্তু মানে দু একটা পয়েন্ট যদি ফাঁক ফোকর থাকে সেটি কিন্তু চোখে দেখা যায় না। আর এই ক্ষেত্রটা অর্থাৎ স্বাস্থ্য ক্ষেত্রে এই সাভারে একেবারে প্রতিটি ক্ষেত্রেই আমরা বলবো যে আহ, সমস্যা রয়েছে। যেমন মানের ক্ষেত্রে বলেন, চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রে বলেন, লাইসেন্সের ক্ষেত্রে বলেন, তদারকির ক্ষেত্রে বলেন, এসব রোগীর নিরাপত্তার ক্ষেত্রে বলেন, সকল ক্ষেত্রেই কিন্তু সমস্যা বিদ্যমান রয়েছে। এখন আপনি যদি বলতে চান যে কি ধরনের সমস্যা হচ্ছে, আপনি দেখেন যে এই সাভারে যে পরিমাণ ক্লিনিক বা হাসপাতাল রয়েছে, আহ অন্যান্য জায়গায় কিন্তু এত ক্লিনিক বা হাসপাতাল নেই। তারপরও যে রোগীরা সন্তুষ্ট প্রকাশ করছেন এমনটি নয়, প্রতিনিয়ত একের পর এক অঘটন ঘটছে। এবং চিকিৎসা ক্ষেত্রে আমরা কিন্তু এটা মেনে নেব যে একটি আশীর্বাদ, আমরা শুধু যে ঢালাওভাবে বলবো যে চিকিৎসা ক্ষেত্রে সাভারে কোনো চিকিৎসা পাচ্ছে না, তেমনটি কিন্তু না। আমরা বলছি কেউ কেউ বা কোনো কোনো প্রতিষ্ঠান তারা আহ এই যে মানুষ গণবসতির বা লোক সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে তারা এটাকে কাজে লাগিয়ে তারা কিন্তু মানে বেশ তৎপরতায় বলবো আমি তাকে, সেটি চালাচ্ছে। কেমন কেমন করে করছে? কোনো ধরনের মানহীন ভাবে একটি সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছেন এবং এক স্বাস্থ্য অধিদপ্তরে একটি ধরেন আপনার আবেদন দিয়ে রেখেছেন যে অমুক হসপিটাল 10 বেড বিশিষ্ট। এই আবেদনটা দেওয়ার পরেই কিন্তু তারা তাদের চিকিৎসা সেবা চালু করে দিয়েছেন। আপনার বছর 6 মাস পর পর একবার করে অভিযান যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কিংবা ডিজি অফিস থেকে, মানে যায়, তারা যাওয়ার পরে জরিমানা করলে কিন্তু তারা, কিংবা কখনো কখনো সিল গালাও করে দেন। কিন্তু সিল গেলার পর আবার 4 দিন 5 দিন পর দেখি যে সেটা কিন্তু আবার নতুন করে শাটার হয়। এমনও কিন্তু আমাদের চোখে পড়েছে। আজকে দেখলাম হাসিম ক্লিনিক, কালকে যে দেখছি এটা কাশিম ক্লিনিক। মানে শুধুমাত্র নামটা পরিবর্তন হয়। তো এই ক্ষেত্রে আমরা ক্লিনিক মালিক অ্যাসোসিয়েশনের সঙ্গে কিন্তু একাধিকবার কথা বলেছি। তারা কিন্তু তাদের কথা শুনলে আমি হয়তো, উনি লাইনে থাকলে হয়তো বলতে পারতাম, ওনাদের কথা শুনলে মনে হয় যে ওনারা প্রচুর চেষ্টা করতেছেন, অনেক ভাবে চেষ্টা করতেছেন, ওনারা আসলে অনেকটা অপারগতা প্রকাশ করছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে যারা সাভারে চিকিৎসা দিচ্ছেন, ভালো ভালো হাসপাতালগুলো কিংবা ছোট হাসপাতালও কিন্তু ভালো সেবা পাচ্ছে, অনেকেই পাচ্ছে। কিন্তু কিছু কিছু হাসপাতালের কারণে আমাদের কিন্তু এই স্বাস্থ্য খাতটা বেশ ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যেসব হাসপাতালে আপনার সিজার করার পর গজ পাওয়া যাচ্ছে। আমরা দেখেছি যে হাসপাতালগুলোতে আপনার একজন আপনি একটু স্পষ্ট, যেমন স্যার আছেন এখানে, সোরাব স্যার অবশ্যই উনি বলবেন। দেখেন, এনেস্থেশিয়া, আমি সবচেয়ে মানে সহজ যে বিষয়টা বলি, এনেস্থেশিয়ার ক্ষেত্রে আমাদের চোখেই পড়েছে, বা ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে যখন আমরা গিয়েছি সেক্ষেত্রে কতটা অব্যবস্থাপনা আপনি শুধুমাত্র একটু লক্ষ্য করেন। যেই লোকটা দীর্ঘদিন হিসেবে কাজ করেছে, অ্যাসিস্ট্যান্ট হিসেবে, তাকে আমরা দেখছি মূল ব্যক্তি হিসেবে যিনি অ্যানেস্থেশিয়া প্রদান করছেন, তিনি কিন্তু নিবন্ধিত ডাক্তার না, তিনি কিন্তু অ্যানেস্থেশিয়া দিচ্ছেন। আপনি এখানে একটা অটো রিপোর্ট, এটা একটা তাদের মানে হাসপাতালের এই যে ছোট ছোট হাসপাতালের ভাষায় এটা একটু মানে
মানে তারা একটা সংকেত ইউজ করে অটো রিপোর্ট। আপনি যিনি প্যাথোলজি বিভাগের দায়িত্বে থাকেন, হ্যাঁ, ওনারা নাই কিন্তু অটোমেটিকলি আপনার রিপোর্ট হয়ে যাচ্ছে। এরকম কিন্তু আমরা ভ্রাম্যমাণ অভিযানে পেয়েছি, সত্যতা পেয়েছি, আমরা বাস্তব দেখছি। কয়েকটা হাসপাতালে আপনি যে আপনার যে এই যে প্যাথোলজি বিভাগের স্বচ্ছতা দেখছেন, আমি নিশ্চিত অধিকাংশই বলবো, অধিকাংশ কারখানায় আপনার এই প্যাথোলজি গুলোতে ব্যক্তি থাকে না। তারা কোনো না কোনো ভাবে তারা কেউ কেউ অন্য হাসপাতাল থেকে নিয়ে এসে দেয়, কেউ কেউ আবার মন গড়া দেয়, এমনটি সত্যতা আমরা পেয়েছি। যদিও আপনি বলেছেন যে কোনো প্রতিষ্ঠানের নাম বলা যাবে না, দেন এই জন্যই কিন্তু শুধুমাত্র প্রতিষ্ঠানের নামগুলো বলছি না। তবে এতটুকু আমাদের কাছে তথ্য রয়েছে কিংবা আমরা জানি, এটা নিয়ে কিন্তু বারবার অভিযান চালিয়েছে, ঢাকা থেকে অভিযান চালিয়েছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অভিযান চালিয়েছেন। অভিযান চালিয়ে কি হয়েছে? 30,000 টাকা জরিমানা, আর না হলে মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর কি হয়েছে? এই এটি বন্ধ করে দেওয়া হচ্ছে, সিলগালা। আশ্চর্যজনক হলেও সত্য, এই সিলগালা প্রতিষ্ঠানটি 7 দিন পর, 1 মাস পর আবার সিল খুলে যায়। তো এইটা কি তারপরে কি তার কি ওই চালু হয়েছে? না, সেটা কিন্তু চালু হয়নি। তবে কেন, কিভাবে সিলগালাটা খুললো? তারপর আমরা কিন্তু অনেক ধরনের কথা শুনি, যেগুলো আসলে আমাদের কাছে সত্যতা নেই। তবে রহস্য কিন্তু অনেকই রয়েছে, কেন এগুলো খোলা যায়। আর রাজনৈতিক কিছুটা প্রেশার রয়েছে। আবার আপনি জানেন যে সাভারের ক্লিনিক মালিকরা কিন্তু বেশ ভালো প্রভাবশালী। তারা তাদের কিন্তু সংগঠনটা বেশ প্রভাবশালী। তো আমরা বলবো, যদি তাদের যে আন্তরিকতা না থাকে, কিন্তু তারা যদি এই যে ওটির ক্ষেত্রে যদি বলি, ওটির ক্ষেত্রে খুব ভয়ঙ্কর পরিস্থিতি। আপনাকে ছোট্ট আরেকটি বিষয় দিয়ে শেষ করব, সেটি হচ্ছে দেখেন, রোগীদের, সাধারণ মানুষের কিন্তু একটি অভিযোগ থাকে। আমি বারবার বলে নিচ্ছি, সবাই কিন্তু একরকম না। আমি বলছি অধিকাংশ হাসপাতালের কথাই। তারা বলছেন টেস্ট দিচ্ছেন, ভুয়া টেস্ট দিচ্ছেন, অধিক টেস্ট দিচ্ছেন, এরকম কিন্তু কথা হয়। হ্যাঁ, এটা কিন্তু বাস্তবতা। যারা ডাক্তার রয়েছেন তারা হয়তো অনেক স্পষ্ট বুঝতে পারবেন। অনেক সময় হয় কি, গ্যাস্ট্রিকের ব্যথা নিয়ে একজন রোগী তার হাসপাতালে যায়। সেক্ষেত্রে হয় কি, শুরু করে তারা মানে একটা চিকিৎসা দিয়ে, সেই চিকিৎসাটা দেওয়ার পর উনি নিশ্চিত জানে যে এই ওষুধটা দিলে তার কমবে না, একটু ব্যথা থাকবে। সেই ক্ষেত্রে কিন্তু যখনই ব্যথাটা না থামে, তখনই কিন্তু বলে তাকে ভর্তি করতে হবে। এই যে মানুষকে আবার কি ভর্তি হওয়ার পরে ঠিকই আরেকটি ইঞ্জেকশন দেওয়ার পরে তারা সুস্থ হয়ে যায়, দেন সকালে উঠে বাড়ি চলে যায়। তো এরকম আমাদের গুণী ডক্টররা যারা এইটা নিয়ে কিন্তু ডাক্তাররা নিজেরাও বিব্রত। তো আমি অনেক ডক্টরের সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলছেন যে আসলে ডাক্তাররা তাদের কথা মতো, মানে ক্লিনিক মালিকদের কথা মতো যদি মানে কিছু নবীন ডাক্তার, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, নবীন ডাক্তার যারা ডিউটি ডক্টর বলেন, তারা যারা থাকেন, তাদেরকে যদি রোগী ভর্তি কিংবা টেস্ট বেশি না দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে কিন্তু ওই প্রতিষ্ঠানে খুব বেশি দিন রাখেন না। তো স্যার এটা আসলে খুব ভালো বলতে পারবেন। আমি বলবো যে অব্যবস্থাপনার মধ্যেও ডাক্তাররা আমাদের, আল্লাহর পরে ডাক্তাররা কিন্তু ভরসার স্থান। আমরা চাই যে অবশ্যই স্বাস্থ্য খাতে আমাদের ডাক্তাররা তারা আমাদের জন্য আশীর্বাদ হয়ে সবসময় পাশে থাকবেন। নোমান, কি শুনতে পাচ্ছেন? আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ। আমরা এই পর্যায়ে চলে যেতে চাই ডাক্তার মোহাম্মদ ফজলে বাড়ি, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সাভার, ওনার কাছে। জনাব ফজলে বাড়ি, আপনার কাছে আসতে চাই আমরা। তবে তার আগে এই মুহূর্তে আমরা স্ক্রিনে একটি রিপোর্ট হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এটি নিয়ে একটু আপনাদেরকে একটি রেফারেন্স হিসেবে করতে চাই আমি উপস্থাপন। রিপোর্টটি 2022 সালে প্রকাশিত হয়েছিল ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে। এই রিপোর্টটিতে আপনারা দেখতে পাচ্ছেন মধ্যস্বত্বভোগীদের যেই দৌরাত্ম্য, বিশেষ করে দালালদের যে রাজত্ব, সাভারে এত পরিমাণ বেসরকারি ক্লিনিক, প্রাইভেট হসপিটাল, এবং এখানে যে কি পরিমাণ রাজত্ব, সেই দৃশ্যটা, সেই পরিস্থিতিটা এখানে উঠে এসেছিল। এবং আমরা দেখেছিলাম 30 থেকে 40% পর্যন্ত চিকিৎসা ব্যয় বেড়ে যাচ্ছে শুধুমাত্র
শুধুমাত্র এই দালালদের দৌরাত্ম্যের কারণে। এবং আমরা সেই সময় বেশ কিছু হাসপাতালের স্লিপও পেয়েছিলাম, যেখানে সেসব স্লিপে ডকুমেন্টস আমরা দেখেছিলাম যে একটি পিসি কালচার নামে একটি কালচার প্রচলিত রয়েছে। যদিও আমরা চেষ্টা করেছিলাম হাসপাতাল মালিক সমিতির যারা রয়েছেন, ফোয়াসের বিশেষ করে সভাপতি, তাদেরকে সংযুক্ত করতে। টেকনিক্যাল কারণে তিনি সংযুক্ত হতে পারেননি। তিনি হয়তো এই বিষয়গুলো আরো ভালো বলতে পারতেন। এই রিপোর্টটিতে যাদের বক্তব্য রয়েছে তাদের মধ্যে একজন ইতিমধ্যে আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, জনাব অধ্যাপক মোহাম্মদ আব্দুস সবুর ডক্টর, এবং আরেকজন যার উপস্থিত হওয়ার কথা ছিল জনাব ওয়াকিলুর রহমান, সভাপতি পোয়াস, তিনি টেকনিক্যাল কারণে উপস্থিত হতে পারেননি। তো আমরা এই পর্যায়ে চলে যেতে চাই জনাব ফজলে বাড়ি আপনার কাছে। আপনি কি শুনতে পাচ্ছেন? জি। জনাব ফজলে বাড়ি, এই আমাদের একজন অতিথি কিছু বিষয় উপস্থাপন করেছেন, আপনি নিশ্চয়ই শুনেছেন। এই সাভারে 2018 সালের পরে বড় এবং মোটা দাগে আমরা খুব বেশি অভিযান দেখিনি। 2018 সালে যেটি হয়েছিল, সারা বাংলাদেশের পাশাপাশি সাভারেও র্যাবের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছিল এবং সে সকল অভিযানের অধিকাংশ অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। এবং তখন আমরা দেখেছিলাম প্রতিটি হাসপাতালের ভেতরেই একটি ভয়াবহ চিত্র। কোনো কোনো হাসপাতালে আমরা দেখেছিলাম রিএজেন্ট যেগুলো ব্যবহৃত হচ্ছে, সেই রিএজেন্ট গুলো মেয়াদ উত্তীর্ণ। কোনো কোনো হাসপাতালে, কোনো হাসপাতালে, সাভারে মাত্র হাতে গোনা কয়েকটি হাসপাতাল আমরা ব্লাড ব্যাংকের লাইসেন্স সহ লাইসেন্সের অনুমোদন পেয়েছিলাম যেসব হাসপাতাল, এবং বাকি যে হাসপাতালগুলো, অধিকাংশ হাসপাতালগুলোই ক্রস ম্যাচ থেকে শুরু করে ব্লাড ব্যাংকের কার্যক্রম পরিচালনা করছিল সম্পূর্ণ বিনা অনুমতিতে। এবং আমরা এটাও দেখেছিলাম অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ অভিযানকারী দল বিভিন্ন হাসপাতালে গিয়ে তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলেন যে আপনারা যে 5টি টেস্ট করছেন ক্রস ম্যাচের জন্য, যে সকল টেস্টগুলো ম্যান্ডেটরি করতে, সেগুলোর ন্যূনতম প্রমাণ আমাদের দেখান। তো অধিকাংশ হাসপাতালই সে সময় সেগুলো দেখাতে ব্যর্থ হয়েছিল। তো এই যে পরিস্থিতি, এবং সাভারে আমাদের জানা মতে সাভারে এত পরিমাণ প্রাইভেট হসপিটাল রয়েছে, নিঃসন্দেহে এটি ভালো দিক যদি স্বাস্থ্যসেবার মান তারা নিশ্চিত করতে পারে। কিন্তু এই হারে হাসপাতাল থাকলেও আমরা দেখেছি প্রতিনিয়তই অভিযোগ আসছে সেবার মান নিয়ে, রিপোর্টের গুণগত মান নিয়ে, বিভিন্ন ইস্যুতে। তো এর বাহিরেও একটা বড় অংশের হাসপাতাল রয়েছে যারা লাইসেন্সের আওতার বাহিরে রয়ে গিয়েছে। তো কিভাবে আসলে চলছে এবং পরিস্থিতিটা আসলে কি, আপনারা কেমনটা দেখছেন? যদিও আপনি খুব সম্প্রতি যোগদান করেছেন এই অঞ্চলে, আপনার অবজারভেশন গুলো কি এখানে? জি প্লিজ। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ ফজলে বাড়ি, নতুন জয়েন করেছি সাভারে। তো আসলে জয়েন করেছি নতুন বললেও তারপরেও বেশ কিছুদিন পার হয়েছে। আমি অলমোস্ট 2 মাস আছি এবং 2 মাসের মধ্যে আমি কিছু কাজ করেছি, যে কাজগুলা সম্পর্কে আপনাদেরকে একটু জানাতে চাই। এর প্রথম কাজটা হলো, আমি সবসময় যেটা সমস্যাটা হয়, সাংবাদিক এবং যারা জনপ্রতিনিধি আছে তারা যখন জানতে চায় যে আমাদের আসলে সাভারে কয়টি হাসপাতাল আছে এবং কয়টি অনুমোদন আছে এবং অনুমোদন নাই, এই এই তথ্যটা আমি কেন জানি না, কখনোই কোনো জায়গায় প্রকাশিত হয় না। আমি চেষ্টা করেছি সেটা সংগ্রহ করার এবং চেষ্টা করেছি সেগুলা আপডেট করার, যাতে করে সহজে সবার মাঝে অ্যাক্সেস দেওয়া। তো আমি দেখেছি যে আমাদের এখানে সাভারের মধ্যে যতগুলো প্রতিষ্ঠান আছে তাদের অনুমোদন আছে বা রিসেন্টলি অনুমোদন নিয়েছে এরকম প্রতিষ্ঠান আছে 117টি, এবং অনুমোদন নাই বা অনুমোদনের জন্য আবেদনকৃত করা আছে কিন্তু এখনো পর্যন্ত অনুমোদন নাই কিন্তু চলছে, এরকম প্রতিষ্ঠান আছে 18টি। তো যদি সর্বমোট হিসাব করা হয় 130টির উপরে প্রতিষ্ঠান সাভারে এখন পর্যন্ত আছে। তো এই 130টা প্রতিষ্ঠানের মধ্যে আমরা খেয়াল করে দেখেছি 130টা প্রতিষ্ঠানই কম বেশি চলছে। বেশ কিছু বড় হাসপাতাল আছে যারা নিয়মিত সেবা দান করছে এবং কিছু ছোট হাসপাতাল আছে যেখানে নিয়মিত রোগী আসছে না কিন্তু তারপরও তারা বিভিন্নভাবে রোগী সেবা দান করার চেষ্টা করছে। এদের আসলে কোয়ালিটি সার্ভিসটা কতটুকু হচ্ছে সেটা আসলে একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার। এটা আমরা যদি সরজমিনে যাই তাহলে হয়তো ভালো বুঝতে পারবো, যেহেতু আমি নবীন এই হাসপাতালের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমি এখনো পর্যন্ত ভিজিট বা এগুলো শুরু করতে পারিনি। তবে আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই যে আমাদের আসলে 3 ভাবে এই
রেজিস্ট্রেশনকৃত হাসপাতালগুলোকে মনিটরিং করা হয়। একটি হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা স্বাস্থ্য প্রশাসনের আন্ডারে, একটি উপজেলা প্রশাসন বা আমাদের ইউনো মহোদয় বা এসিল্যান্ড মহোদয়ের মাধ্যমে, আর তৃতীয়ত সাধারণত ভোক্তা অধিকারের মাধ্যমে এটা হয়ে থাকে। আপনি যখন বললেন 2018 সালে, যদি ভুল না করে থাকি, র্যাব যে পরিচালনা করেছেন, সেই পরিচালনাটা আমি জানি না ঠিক যে সেটা উপজেলা স্বাস্থ্যের সাথে সংযুক্ত ছিলেন কিনা বা উপজেলা প্রশাসন তার সাথে সংযুক্ত ছিলেন কিনা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তিনজন একই সাথে বিভিন্নভাবে তারা এই অভিযানগুলো চালিয়ে থাকে, তখন আসলে একটি মানে সমন্বিত ফলাফল আশা করা যায়, যে জিনিসটা আমরা দেখেছি। তো আমরা প্রাথমিকভাবে এই কথাগুলা কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে অ্যাকশনে যাওয়ার নির্দেশনা দিয়েছেন। আমরা রিসেন্টলি হয়তোবা আপনার সাথে আলোচনা করেছিলাম যে রিসেন্টলি খুবই দ্রুততার সাথে এই মাসেই এইগুলোর সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করব। প্রথম কথা, যাদের লাইসেন্স নবায়ন নাই তাদেরকে আমরা বন্ধ ঘোষণা করে দিব। এরপরও যদি আমরা দেখি যে হাসপাতালগুলা, ক্লিনিক বা ডায়াগনস্টিক গুলা ওপেন আছে, তো তাদেরকে সিলগালা করে দিব। এবং যারা অনুমোদন নিয়েছে বা লাইসেন্স এখনো আছে, তাদেরকে আমরা ঝটিকা সফরের মাধ্যমে তাদের টেস্টের মান বা সেবার মানগুলো আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব বা দেখার চেষ্টা করব যে তারা আসলেই এই সেবাগুলো দিচ্ছেন কিনা। একই সাথে ডাক্তারের উপস্থিতিতে প্যাথোলজি রিপোর্টগুলা দেওয়া হচ্ছে কিনা, প্যাথোলজির যে রিয়েজেন্টগুলো আছে তার মান নির্ণয় করা হচ্ছে কিনা বা তারা গুণগত মানটা ঠিক আছে কিনা, এবং একই সাথে যেই সকল হাসপাতালে রোগী ভর্তি আছে সেই হাসপাতালগুলোতে ডাক্তারের উপস্থিতি, নার্সের উপস্থিতি বা কর্মচারীদের উপস্থিতি ঠিক আছে কিনা, এবং একই সাথে তাদের রেজিস্ট্রেশন আছে কিনা, এবং এই সব উপস্থিতির পরেও তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে আসন্ন ডেঙ্গু পরিস্থিতিতে তাদের সার্বিক পরিস্থিতি আমরা নির্ণয় করব। এর উপর নির্ণয় করে আমরা জেলা ম্যাজিস্ট্রেট বা উপজেলা ম্যাজিস্ট্রেট তাদের সাথে সমন্বয় করে হাসপাতাল বা ক্লিনিকগুলো চলবে কি, তাদেরকে উন্নয়নের জন্য আমরা কিছু সময় দিব কিনা, সেটা আসলে নির্ধারণ করব। যে সকল প্রতিষ্ঠান এর পরিস্থিতি তুলনামূলক ভালো কিন্তু কিছু পরিবর্তনের মাধ্যমে তাদেরকে সেবা দেওয়া সম্ভব বা সেবার উন্নয়ন সম্ভব, তাদেরকে আমরা একটা নির্দিষ্ট সময় দিব এবং সেই নির্দিষ্ট সময়ের পর্যন্ত আমরা অপেক্ষা করব। তারপর যদি তারা মানোন্নয়ন না করতে পারেন তাহলে বন্ধ ঘোষণা করব। এছাড়া যাদের অবস্থা খুবই খারাপ বা সত্যিকার অর্থে সেরকম কোনো সেবাই তারা দিতে পারছেন না বা সেবার মান নিম্নগামী এবং একই সাথে ডাক্তারের বা নার্সের এবং কর্মচারীদের উপস্থিতি নাই, পরিষ্কার পরিচ্ছন্নতার মান খুবই খারাপ, মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট ব্যবহার করছেন, তাদেরকে তৎক্ষণাৎ বন্ধ ঘোষণা করব। যেহেতু এই পরিস্থিতিতে প্রক্রিয়াটি চলমান আছে, এই জন্য আমি বলতে পারছি না যে কবে করব। তবে আশা করছি যে আপনারা যদি পরবর্তীতে রিভিউ কোনো মিটিং করেন তখন জানতে পারবেন যে আমরা কিভাবে করে এই পরিচালনা করছি। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আরো কয়েকটি প্রশ্ন আপনার প্রতি রাখতে চাই। ঠিক। এই যে আমরা যেই সমস্যাগুলোর কথা বলছি, বৈধ এবং অবৈধ মানুষ যারা চিকিৎসা সেবা নেন বা সেবা প্রার্থী যারা রয়েছেন বেসরকারি চিকিৎসা সেবা খাত থেকে চিকিৎসা নেন, তাদের পক্ষে তো আসলে বাহির থেকে যাচাই করার সুযোগ খুবই কম। ভেতরকার কোয়ালিটি, ভেতরকার সেবার মান ঠিক কেমন? তো এক্ষেত্রে একজন সাধারণ মানুষ কিভাবে জানবেন যে এই হাসপাতাল বা ক্লিনিক থেকে বা ডায়াগনস্টিক সেন্টার থেকে তিনি চিকিৎসা নিচ্ছেন বা সেবা নিচ্ছেন সেখানকার মানটি আসলে কোন পর্যায়ে রয়েছে? এবং আমি আরেকটি বিষয় বলে রাখি, আমরা যদিও জানি যে এই সকল ক্ষেত্রে অনুমোদনের কপিগুলো দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার কথা। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু সেটি দেখা যায় না। এটি যেমন একটি প্রশ্ন, একটি প্রশ্ন এসেছে আমাদের জনাব মাহফুজুর রহমান নিপু, তিনি রেখেছিলেন। তিনি বলেছিলেন যে আ এই যে অভিযান হয়, বিভিন্ন পদক্ষেপ আমরা কিন্তু নিতে দেখি। একান্তই যে একেবারে যে অভিযানের পর কোন পদক্ষেপ বা অভিযান হয় না, ব্যাপারটা তা না। অভিযান হচ্ছে, পদক্ষেপ হচ্ছে। আবার কিছুদিন পর আবার সেগুলো দেখা যাচ্ছে আগের জায়গায় বহাল হচ্ছে। তো এই যে
এক ধরনের ঘটনার বারবার পুনরাবৃত্তি ঘটছে। এইটাকে আপনারা ঠিক মানে কোন পদ্ধতিতে ফলো আপ করেন এবং এখানে কোনো মনিটরিং ঘাটতি রয়েছে কিনা? ধন্যবাদ। আসলে আমাদের সীমাবদ্ধতা আছে। এটা সহ যারা স্বাস্থ্যে কাজ করেছেন তারা মোটামুটি জানেন যে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আলাদা করে হসপিটাল এবং ক্লিনিকসের কোনো উইং নাই। যারা শুধুমাত্র হসপিটাল এবং ক্লিনিকসগুলা দেখাশোনা করবে। দেখা গেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন হেলথ কমপ্লেক্সের ভেতরে যেগুলা আছে, আশেপাশে যেগুলা ক্লিনিক বা ডায়াগনস্টিক আছে, তাদেরকে দেখা সম্ভব। সাভার একটি বিশাল অংশ জুড়ে আছে। এখন আমি যদি ভুল না করে থাকি, মতান্তরে ৭০ থেকে ৮০ লক্ষ মানুষের বসবাস। এত বিশাল এলাকায় ১৩০ টির উপর ডায়াগনস্টিক সেন্টার। সত্যিকার অর্থে এই ১৩০ টি ডায়াগনস্টিক সেন্টারকে মনিটরিং করার জন্য যেই জনবল প্রয়োজন, সেটা আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাই। একই সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে প্রধান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, তার নিজেরও কিছু সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতার মধ্যে এক নম্বরে আছে, সে কিন্তু একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান হিসেবে তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেখতে হয়। একই সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যেই ফিল্ড আছে, সেই ফিল্ডটাও তাকেই দেখতে হয়। একই সাথে এই ক্লিনিক ডায়াগনস্টিকের কাজগুলোও করতে হয়। এই ক্লিনিক এবং ডায়াগনস্টিকের জন্য সরকার কর্তৃক আলাদা জনবল নিয়োগ দেওয়া হয়নি। একই সাথে বলতে গেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার আলাদা করে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নাই। এর জন্যে যখন কোনো ভিজিট করতে হয় বা কোনো প্রতিষ্ঠান সিলগালা করতে হয়, তখন কিন্তু আমাদেরকে উপজেলা ম্যাজিস্ট্রেট, ইউনো মহোদয় এবং এসিলন মহোদয়ের সাহায্য ছাড়া এটা সম্ভব হয় না। এছাড়াও আমরা দেখেছি যে যখন কোনো প্রতিষ্ঠানকে আমরা অভিযান করতে চাই, সেখানে বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। তার জন্য আমাদের কি প্রয়োজন? তার জন্য আমাদের প্রয়োজন, আমাদের থানার স্টাফ প্রয়োজন। একই সাথে আমাদের নিজেদের সিকিউরিটির জন্য আনসার বা এই ধরনের সিকিউরিটি গার্ড আমাদের প্রয়োজন। এছাড়াও আমাদের হাসপাতালের এই ভিজিটগুলা পরিচালনার জন্য আমাদের যথেষ্ট পরিমাণে আমাদের জনবল প্রয়োজন, যারা শুধুমাত্র এই ক্লিনিক এবং ডায়াগনস্টিকের কাজে ব্যস্ত থাকে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যখন আমরা কোনো একটা ক্লিনিক বা ডায়াগনস্টিকের ভিজিট করতে চাই, তখন থানা বা উপজেলা ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, কেননা তাদের নিজেদেরও ব্যস্ততা আছে। তো সবাইকে সমন্বয় করে টিম তৈরি করে যখন আমরা কোনো একটা ভিজিটে যাই, সেটা চাইলেও সপ্তাহে একদিনের বেশি সম্ভব হয়ে ওঠে না। এখন আপনি চিন্তা করে দেখেন, প্রতিটা একটি উপজেলায় ১৩০ টির উপরে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান আছে। আমি যদি প্রতি সপ্তাহে ১ থেকে ২ দিন করি, তাহলে আমার কত দিনে ১৩০টা প্রতিষ্ঠানকে যথাযথভাবে মূল্যায়ন করা সম্ভব? বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এই পর্যায়ে আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানবো। সেটি হচ্ছে উম আমরা তার আগে বরঞ্চ আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সবুর, স্বাস্থ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। আমরা তার কাছে চলে যাই। এই পর্যায়ে আমি তার কাছে চলে যাই। আমি আবারও ফিরবো জনাব ডক্টর মোহাম্মদ ফজলে বারী আপনার কাছে। জনাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সবুর স্যার, আপনি আলোচনাগুলো শুনছিলেন। যদিও দুঃখজনকভাবে আজকে আমরা বেশ কিছু টেকনিক্যাল সমস্যা ফেস করছি। একই সাথে আমরা হাসপাতালের মালিকদের পক্ষ থেকে যাদের প্রতিনিধিত্ব করার কথা ছিল, তারা টেকনিক্যাল রিজনে তারা যুক্ত হতে পারেননি। তো এটি একটি জটিলতা তৈরি করেছে। আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর হয়তো এক্ষেত্রে পাবো না। সাভারের বিষয়গুলো আপনাদের নজরে দীর্ঘদিন যাবতই রয়েছে। আপনারা যদি খেয়াল করে দেখবেন যে দীর্ঘদিন যাবৎ এখানে যে অব্যবস্থাপনার প্রশ্নগুলো ছিল,
এবং সেবার মান নিয়ে যে প্রশ্ন অভিযোগগুলো রয়েছে কিছুদিন পরপরই সেই বিষয়গুলো আমাদের সামনে রয়েছে, সামনে চলে এসেছে। এবং আরই একটি বিষয় যেটি নিয়ে আপনার সাথে কথা বলছিলাম আমি, সেটি হচ্ছে দালালদের দৌরাত্ম্য, চিকিৎসা ব্যয়, যেটি নিয়ে দীর্ঘদিনের আলোচনা রয়েছে। কিন্তু এই যে দালালদের দৌরাত্ম্য, দীর্ঘ চিকিৎসা ব্যয়ের যে দীর্ঘ যে সমস্যা, দীর্ঘদিন যাবৎ যে সমস্যা, এবং আমরা দেখতে পেয়েছি এর একটি বড় অংশই এটা কমিয়ে আনা সম্ভব শুধুমাত্র দালালদের দৌরাত্ম্যই এটিকে নিয়ন্ত্রণ করা গেলে। আবার একই সাথে অব্যবস্থাপনা, মনিটরিং বিভিন্ন ব্যাপারও রয়েছে এখানে, বিভিন্ন ঘাটতিও রয়েছে। এই যে আমাদের স্বাস্থ্য খাতের সংকট, নিঃসন্দেহে আমাদের যে সরকারি ফ্যাসিলিটিস গুলো রয়েছে সেগুলো এককভাবে যথেষ্ট না আমাদের যেই নাগরিক রয়েছেন তাদের সকলকে সমানভাবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে। সেক্ষেত্রে নিশ্চয়ই বেসরকারি ক্লিনিকের একটা বড় গুরুত্ব রয়েছে এবং তারা একটি বড় অংশই তারা লিড করছেন। তো এক্ষেত্রে আপনি ব্যাপারটিকে কিভাবে দেখছেন? আপনি তো দীর্ঘদিন যাবত এই সেক্টর নিয়ে কাজ করছেন। সংকটটা ঠিক কোথায় এবং আমাদের উত্তরণের পথটা আসলে কি? ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম উপস্থিত যারা আছেন এবং যারা শুনছেন। আপনি যে প্রশ্নটা দিয়ে শুরু করেছেন যে সংকটের কারণটা কি? ঠিক আছে? সংকটের কারণ কিছুটা কিন্তু আমাদের উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার যিনি আছেন উনি বলেছেন। এখন ব্যাপারটা হচ্ছে যে স্বাস্থ্যের ব্যবস্থা করার একটি সাংবিধানিক বাধ্যবাধকতা বা দায়িত্ব রাষ্ট্রের উপর আছে। ঠিক আছে? এবং সরকার তার স্বাস্থ্য যে সিস্টেম রয়েছে, যেরকম উপজেলাতে উপজেলা হেলথ কমপ্লেক্স বা ইউনিয়ন অন্য ফ্যাসিলিটিগুলা, এটা দিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেটা যথেষ্ট না। যে কারণে প্রাইভেট সেক্টরটা ডেভেলপ করেছে। প্রাইভেট সেক্টরটা ডেভেলপ করে কিন্তু প্রয়োজনের খাতিরে। প্রয়োজন না থাকলে প্রাইভেট সেক্টর কিন্তু সার্ভাইভ করবে না। এখন সরকারের কিন্তু আর একটি দায়িত্ব, সেটা হচ্ছে জনগণকে অ্যাসিওর করা যে প্রাইভেট সেক্টর যারা সরকারের অনুমতি নিয়ে কাজ করছে তাদের থেকে নাগরিকদেরকে প্রোটেক্ট করা। ঠিক আছে? যে যদি অনুমতি দেয় কোনো ক্লিনিককে, তাহলে সেই ক্লিনিক কি ঠিক মতো সেবা দিচ্ছে কিনা, সেই ঠিক মতোর ভিতরে আপনার গুণগত মান, তার ফি কত, ঠিক আছে, সবটাই ইনশিওর করার দায়িত্ব। এখন আমাদের এখানে সমস্যা হয়ে গেছে যে সরকার সবকিছু করতে চায়, যেটা সরকারের পক্ষে সম্ভব না। সরকার স্বাস্থ্য সেবা দেওয়ারও চেষ্টা করতেছে, তার হাজারো সীমাবদ্ধতা রয়েছে। আবার সরকার বেসরকারি খাতকে রেগুলেটও করতে চায়, যেটা তার করার দরকার, কিন্তু সে সক্ষমতাও নেই এখন। ফলে ইউএচএফপি সাহেব কিন্তু পরিষ্কার করে বলেছেন যে উনার সক্ষমতা নাই। এই যে 130টার উপরে ক্লিনিককে উনি চাইলেও রেগুলেট করতে পারবেন না। এখন তাহলে যদি সরকার মনে করে যে আমি রেগুলেট করব, তাহলে সেই রেগুলেটরি ফাংশনের জন্য জনবল বাড়াতে হবে, কিন্তু জনবল নেই। কিন্তু ইউএচএফপিও সাহেবের যে নর্মাল সেট আপ আছে, যেটা দিয়ে উনি সাভারের স্বাস্থ্যসেবা, সরকারি স্বাস্থ্যসেবা দিবেন, সেইটার থেকেই উনাকে বলে দেওয়া হচ্ছে যে তুমি এই বেসরকারি খাতটাকেও তুমি নিয়ন্ত্রণ করো। সম্ভব না। ফলে অথচ আপনি চিন্তা করে দেখেন, আমাদের এখানে মানে সবটা যে কাকে দোষ দিব আমি ঠিক বলতে পারবো না। বছর 2 আগে আমি একটা কাজের সাথে জড়িত ছিলাম, সেটা এতদিনে আলো দেখেছে। সেটা হচ্ছে যে সরকারের যে বিভিন্ন হাসপাতাল, এই যে ধরেন উপজেলা হেলথ কমপ্লেক্স 100 শয্যার হচ্ছে, বা 250 শয্যার জেলা হাসপাতাল বা মেডিকেল কলেজ 500 শয্যার, এখানকার স্ট্যান্ডার্ড সেট আপটা কী হবে, ওইটার উপরে আপনার WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ হয়ে একটা কাজ করছিলাম। আমার খুব ভালো মনে আছে, আমি বলেছিলাম যে দেখেন, উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসারের দায়িত্ব তো অনেক। 100 বেডের হাসপাতালের জন্য আলাদা একটা সুপারিনটেন্ডেন্ট লাগবে ফুল টাইম। আবার ইউএচএফপিওর কাজ করার জন্য একটা ইউএচএফপিও লাগবে। আবার লাগবে এই যে প্রিভেন্টিভ যে সমস্ত কাজে, যে হামের টিকা দেওয়া, ভিটামিন এ ক্যাপসুল, এনজিওদের সাথে কোঅর্ডিনেট করার জন্য, এটাও আর একটা লাগবে। আর যদি রেগুলেট করতে চান প্রাইভেট সেক্টর, তাহলেও লাগবে। তার মানে আজকে যে কাজটা ইউএচএফপি করছেন, সেটা ন্যূনতম 4 জন ব্যক্তি লাগবে, মানে 4টে ইউএচএফপিও লাগবে।
এইটা ডিজি অফিসের যারা নেতৃবৃন্দ ছিলেন তারা একটার বেশি ইউচিপের পদ করতে রাজি না, একটাই, ঠিক আছে। এবং এটা স্বাস্থ্য ব্যবস্থাতে এটা হচ্ছে একটা ইনহেরেন্ট প্রবলেম। আপনি চিফ ইঞ্জিনিয়ার যদি খোঁজেন, ইঞ্জিনিয়ারদের ভিতরে কতগুলো চিফ ইঞ্জিনিয়ার খুঁজে পাবেন? রোডস অ্যান্ড হাইওয়েজের পাবেন, পিডব্লিউডির পাবেন, রেলের পাবেন, অমক পাবেন, তমক পাবেন, কিন্তু ডিজি হেলথ হচ্ছে একটা। সম্প্রতি ডিজি মেডিকেল এডুকেশন একটু হয়েছে। এই সেন্ট্রালাইজড মানসিকতা, এবং যে কারণে সিভিল সার্জন একটা, ইউএচএফপিও একটা, কিন্তু কাজের পরিধি বেড়ে গেছে। কিন্তু আমি শেষ পর্যন্ত এটুকু বলেছিলাম যে তাহলে এক কাজ করো, ইউএচএফপিওর পদটা এখন ওনারা বোধ হয় 10ম গ্রেড বা 11 হতে পারে, আমি বললাম যে ইউএচএফপিওর পদটাকে আপগ্রেড করো, করে অ্যাডিশনাল ইউএচএফপিও 3-4টে রাখো, একটাই থাকি ইউএচএফপি, সেটাতেও রাজি না তারা। ফলে এটা আমাদের হেলথ সেক্টরের প্রবলেম হচ্ছে যে হেলথ সেক্টর যারা লিড করছেন, গত 40 বছর ধরে যারা লিড করছেন, তারা নিজেরটার বাইরে কিছু চিন্তা করতে পারেন না, বড় বড় চিত্রটা দেখতে পান না। এই যে ইউএচএফপি সাহেব যে কথাটা বললেন, ওনাকে স্ট্রাগল করতে হতো না, ওনার যদি একটা অ্যাডিশনাল ইউএচএফপি থাকতো যার দায়িত্বই হচ্ছে আপনার এই প্রাইভেট সেক্টরটাকে দেখাশোনা করে, এবং তার সাথে আরো 2-3 জন মেডিকেল অফিসার বা লোকবল দেওয়া। এখন সমস্যা হচ্ছে কি যে আমাদের হেলথে আপনি খেয়াল করে দেখবেন যে লোকবলের দারুণ ঘাটতি। এই যে মানে আমি হয়তো ভিন্ন প্রসঙ্গে চলে যাব, যাও তাহলে পরেও বলি, এই সরকার নির্বাচিত হওয়ার আগে থেকেই কিন্তু আমরা আওয়াজ পাচ্ছি 1 লাখ স্বাস্থ্যকর্মী তারা নিবে। ওই ইলেকশন ম্যানিফেস্টোতেও তারা বলেছিল, 31 দফাতেও বলা ছিল, ঠিক আছে। এখন সেই 1 লাখ এসে দাঁড়িয়েছে কোথায়? এখন এই গত সপ্তাহে দেখলাম যে সরকার পদ ফাঁকা আছে কতগুলো, সেই হিসাব নিচ্ছে, সেই ফাঁকা পদে লোক রিক্রুট করবে। তাহলে 1 লাখের গল্প শোনালেন কিসের জন্য? আমরা তো সবাই ধরে নিয়েছিলাম যে 1 লাখ হচ্ছে এক্সট্রা হিউম্যান রিসোর্সেস আসছে, তা কিন্তু না। এই যে ফলে আপনার দেখবেন যে আমাদের নতুন নতুন মানে উদাহরণটা হয়তো শুনতে ভালো লাগবে না, পুলিশের ব্যাটালিয়ন কিন্তু নতুন নতুন দাঁড়িয়ে যায়। এই যে মেট্রো রেল করা হলো, মেট্রো রেল দেখাশোনা করার জন্য একটা পুলিশের উইং খুলে ফেলা হলো। আমাদের নতুন নতুন ক্যান্টনমেন্ট তৈরি হচ্ছে, ঠিক আছে, পদ্মা সেতু পাহারা দেওয়ার জন্য একটা ক্যান্টনমেন্ট, তারপরে বরিশালে আর একটা ক্যান্টনমেন্ট। কিন্তু এই যে স্বাস্থ্য ব্যবস্থাতে নতুন নতুন হাসপাতাল হচ্ছে, বেসরকারি হাসপাতালটাকে রেগুলেট করতে হবে, এইখানে কিন্তু জনবল কখনোই বাড়ানো হয় না। এই যে বাড়ানো না হওয়ার পেছনে সমস্যা কিন্তু আমাদের এই স্বাস্থ্য সেক্টরে যারা কাজ করে, সরকারের স্বাস্থ্য অধিদপ্তর, আমি যদি খুব স্পেসিফিক ভাবে বলি, আমার মনে আছে এটাও বছর 2 আগে হবে, যখন 5th সেক্টর প্রোগ্রাম ডিজাইন করারই হচ্ছে, আমি আপনারা জানেন তো আমি এই সরকারের প্রোগ্রামগুলো ডিজাইন করি, তো ওইখানে প্রায় 30-40 হাজার মতো আমাদের আছে, স্বাস্থ্য সহকারীর পদ আছে। আমি বললাম কি যে এটা ডাবল করে দেন, তার কারণ হচ্ছে যে ইউনিয়নের জনসংখ্যা তো বেড়েছে। তো ডিজি মহোদয় বলে কি যে এটা দিবে না। আমি বললাম যে আপনি নিয়ে যান, সচিব দেয় কি দেয় না সেটা পরের কথা, আপনি তো আর্গু করবেন না, উনি নিয়ে যেতে রাজি না। খেয়াল করে দেখেন। মূল সমস্যা যেখানে আমি সাম আপ করি সেটা হচ্ছে যে সরকার যে দায়িত্বটা হাতে নিয়েছে, নিজেরা স্বাস্থ্য সেবা দেওয়ার দায়িত্ব হাতে নিয়েছে, আবার বেসরকারি যারা স্বাস্থ্য সেবা দিচ্ছে তাদেরকে নিয়ন্ত্রণ করা, যেটা সরকারের দায়িত্বের পর্যায়ে, কারণ নাগরিকদেরকে তো প্রোটেক্ট করতে হবে সরকারকেই। আমি 100 টাকার সেবা যদি বেসরকারি প্রতিষ্ঠান থেকে নিই, তাহলে কি আমি 100 টাকার সেবা নিলাম না 50 টাকার সেবা নিলাম, এটা তো গভর্নমেন্টকে অ্যাসিওর করতে হবে। এখন গভর্নমেন্ট এই দুটো কাজ একত্রে করতে যে পারছেন না। এখন এর থেকে উদ্ধার পাওয়ার কিন্তু রাস্তা আছে। আপনি এই জিনিসগুলো আমাদের এখানে খুব বেশি হয় না, যেটা আউটসোর্সিং করা বলে। আপনার বিলেতে দেখবেন জেলখানা পাহারা দিচ্ছে প্রাইভেট সিকিউরিটি কোম্পানি, ঠিক আছে। তো ফলে এই যে ইউএচএফপি সাহেব প্রাইভেট সেক্টরটাকে রেগুলেট করতে যে হিমশিম খাচ্ছেন, সরকার বলুক যে আমি প্রাইভেট সেক্টরটাকে রেগুলেট করতে চাই, কয়েকটা এজেন্সি হায়ার করতে চাই আমি,
প্রাইভেট সিকিউরিটি কোম্পানি এখন এসে গেছে না? তো ওরকম কোম্পানি হায়ার করুক, যারা সরকারকে রিপোর্ট দিবে এবং সরকার রিপোর্ট প্রতি পয়সা দিয়ে দিবে। সেটাও করা সম্ভব। আমাদের তো বিশাল বাজেট করেছি আমরা। আরো বাজেট আসবে সামনে শুনছি। তো সেটার তো অন্যভাবে সরকার যখন পদ সৃষ্টি করতে পারছে না, তাহলে সে আউটসোর্সিং করে, প্রাইভেটাইজেশন করে, অন্যকে হায়ার করে কাজটা করতে পারে। কিন্তু সেটাও করছে না। ফলে জনগণ যে পর্যায়ে এসে দাঁড়াচ্ছে, যে আপনি বললেন, যে সেবা পাচ্ছে না। এখন আরেকটা কথাতে আপনার বলি, এটা হয়তো শুনতে খারাপ লাগবে আপনাদের, এই যে দালাল নিয়ে যে কাহিনী আপনারা বললেন, এবং সবসময় হাসপাতাল হলেই দালাল, এবং এই যে কয়েকদিন ধরেই দেখতেছি যে শেরেবাংলা নগরের কয়েকটা হাসপাতালে দালাল নির্মূল অভিযান তৈরি হচ্ছে। এখন আপনি খেয়াল করেন দালালটা কারা এবং লোকজন দালালের খপ্পরে পড়ে কেন। আমি ধরেন সাভারের একটা প্রত্যন্ত গ্রামে বসবাস করি, আমার একটা চিকিৎসা সেবা নেওয়ার দরকার, আমি সাভারে এসে হাজির হলাম, আমি জানি না কোথায় সেবা নিতে যাব। এখন একটা ব্যক্তি, আমি তার শরণাপন্ন হলাম, অথবা সেই এসে আমাকে অ্যাপ্রোচ করলো যে তোমাকে একটা জায়গাতে নিয়ে যাব, তার বিনিময়ে আমাকে কিছু পয়সা দেবে। এটাই তো দালালের কাজ। এখন এই কাজটা কে করে না বলেন তো? আপনি কোর্টে যে নিজের কেস নিজে প্লিড করতে পারবেন? উকিল না ধরলে পরে তো আপনি কোর্টে কেসই ফাইল করতে পারবেন না। তো উকিল দালাল হলো না এখানে? আপনার ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট যে কাজটা করে, আপনার কাগজপত্র দিয়ে আপনি তো সে বন্দর থেকে সবকিছু ছাড়াই করে নিয়ে আসতে পারেন, কিন্তু আপনি যেহেতু সবকিছু নিয়ম বোঝেন না, ওই কারণে একটা পেশায় তৈরি হয়ে গেছে ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট। খেয়াল করে দেখেন, উকিল যে কাজটা করছে, ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট যে কাজটা করছে, হাসপাতালের দালাল কিন্তু ওই কাজটাই করছে। এখন ওরা হচ্ছে হোয়াইট কালার প্রফেশনাল, তাদেরকে আমরা গাল ভরা নাম দিয়েছি লয়ার, অ্যাডভোকেট, ব্যারিস্টার, এদেরকে নাম দিয়েছি ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট। আর এই যে বেচারা গরিব মানুষগুলাই তো এই কাজটা দালালের রূপান্তরিত হয়, তাদেরকে আমরা দালাল নাম দিয়েছি এবং তাদেরকে নির্মূল করতে চাচ্ছি। কিন্তু প্রয়োজনেই তো তাদের পেশাটা ডেভেলপ করেছে। হ্যাঁ, আপনি তাহলে বলতে পারেন যে আমি এটাকে রেগুলেট করবো, এই দালালদেরকেও রেগুলেট করা যায়। আপনি লাইসেন্স দেন, তাদের ফি নির্ধারণ করে দেন, কিন্তু আপনি যতদিন পর্যন্ত এই ইনফরমেশন গ্যাপটা থেকে যাবে, ততদিন পর্যন্ত এই পেশাটা থাকবে। কিন্তু এটা বুঝতে পারছি। আপনি মানে পুলিশ দিয়ে, র‍্যাব দিয়ে বিদায় করে দিতে পারেন, কিন্তু কদিন পর আবার এসে হাজির হবে, যেহেতু এটার একটা মার্কেট আছে, মানে জিনিসটা তো মার্কেট অনুযায়ী চলে, ঠিক আছে? আর কিন্তু স্যার আমরা তো দেখতে পাচ্ছি এই এই যে ভোগীর যারা রয়েছেন তারা তো মিসগাইড করে অনেক সময় নিম্নমানের প্রতিষ্ঠানগুলোতে পেশেন্টদের নিয়ে যায় এবং সেক্ষেত্রে তারা প্রতারিত পর্যন্ত হচ্ছেন। কিন্তু একই সাথে চিকিৎসা ব্যয় কিন্তু বেশ কয়েক গুণ বেড়ে যাচ্ছে। তো এই যে আমরা যে চিকিৎসা ব্যয় নিয়ে কথা বলছি, আমি অস্বীকার করছি না। আপনি কোর্টে কোনো একটা কেস করতে গেলেন, একটা তৃতীয় শ্রেণীর উকিলের খপ্পরে আপনি পড়ে গেলেন, যে কেসটা প্লিডই করতে পারলো না, কিন্তু আপনার কাছ থেকে অনেকগুলো টাকা খসিয়ে নিল। এরকম পিকচার তো আছে। তো ফলে আপনি যতক্ষণ পর্যন্ত এই পেশাটাকে অবজ্ঞা করছেন, ঘৃণা করছেন, তাড়িয়ে দিতে চাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা থাকবে। আপনি যদি এটাকে রেগুলেশনের ভেতর নিয়ে আসেন, তাহলে আপনি রেগুলেট করতে পারবেন। আমি এই কথাটা বলতে চাচ্ছি। তার কারণ কিন্তু হচ্ছে স্যার মানে আমরা যেটি বলতে চাচ্ছি, এই যে বিশেষ করে আইন পেশায় যে এই বিশেষ আইনি জ্ঞান থাকার প্রয়োজনীয়তাটা রয়েছে, যে জন্য আমাদের শরণাপন্ন হতে হচ্ছে ওই পেশার মানুষজনদের কাছে, যে পেশায় যারা রয়েছেন, যারা প্র্যাকটিস করছেন। কিন্তু হাসপাতালগুলো তো আসলে জনগণকে সেবা দেওয়ার জন্যই ডিজাইন করা। তাদের যেই লোকবল, জনবল, কিন্তু তাদের কি ওখানে প্রয়োজন আছে আসলে মধ্যস্বত্ব কাউকে? আদালতও জনগণকে সেবা দেওয়ার জন্যই তৈরি করা হচ্ছে। আমার কমপ্লেন আছে, আমি জজ সাহেবের কাছে যাব, জজ সাহেব আমার কমপ্লেন শুনবে, শুনে বিচার করবে। তো এখানে আবার লয়ার প্রফেশনটা আসছে কেন? তার মানে আমার লয়ে যথেষ্ট নলেজ নেই বলে একজনকে নিয়ে আসছি। একই ব্যাপার, আমি হাসপাতালে চিকিৎসা নিতে যাব, আমার ব্যথা হয়েছে, এটা কি কার্ডিয়াক ব্যথা না গ্যাস্ট্রিক ব্যথা, এই নলেজ তো আমার নেই। এখন কোন ডাক্তারের কাছে গেলে পরে হবে, কোন ডাক্তার কেমন
মানে এই যে দালালি যারা করে তারা তো কিছুটা নলেজ, মানে নর্মাল নলেজের চাইতে তো একটু কিছু বেশি নলেজ আছে বলে তো তারা দালালিটা করতে পারছে। এনিওয়ে, এই বিতর্কে এত সহজে হবে না, কিন্তু আমি ভিন্ন একটা আঙ্গিক আপনাদেরকে দিলাম। আর ধন্যবাদ স্যার। চমৎকার বেশ কিছু কথা বলেছেন। আমরা আরেকটি বিষয় আপনাকে যুক্ত করে দিতে চাই স্যার। আমরা বলেন। দেখেছি বাংলাদেশে এখন পর্যন্ত বেসরকারি হাসপাতালগুলো যেই আইনের মাধ্যমে পরিচালিত হচ্ছে, সেই আইনটি বেশ পুরনো এবং বিভিন্ন সময় এই আইনটি সংস্কারের কথা বলা হলেও সেটি হয়নি। এবং বেশ কয়েক বছর আগে যখন এই ডিজিটালাইজ করা লাইসেন্সিং পদ্ধতিটা ডিজিটালাইজ করার কথা বলা হয়েছিল, তখন ধারণা করা হয়েছিল এবং সরকারের পক্ষ থেকে, তৎকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এই ডিজিটালাইজ পদ্ধতি আসলে লাইসেন্সিং এর প্রক্রিয়ার মধ্যে যে লুপ হোল গুলা ছিল, যেই লুপ হোল গুলোর সুযোগ বিভিন্ন অসাধু ব্যক্তিরা নিয়ে থাকতেন, সেই পদগুলো বন্ধ হবে। তো এটি কি আসলে বন্ধ হয়েছে স্যার? কিংবা এই যে ডিজিটালাইজ পদ্ধতিতে আমরা যে গেলাম এবং এই যে আপডেট না করার যে ব্যাপারটা এখন পর্যন্ত এত বছর পরে এসেও আমাদের সেই অনেক পুরনো একটি আইন, যেটি দেখা যায় অনেক সময় অভিযান পরিচালনা করার ক্ষেত্রেও অভিযানকারী দল বলে থাকেন যে এক্ষেত্রে তাদের একটা সীমাবদ্ধতা বা এক ধরনের ব্যারিয়ার তৈরি হয়ে যায়। এটাকে কিভাবে দেখছেন বা সরকারের এখানে অবস্থানটা আসলে কি? ওই যে আবারও বললাম, এই 1982 সালের আইন নিয়ে আপনি কথা বলছেন। আর 1982 সালের প্রেক্ষাপট আর আজকের প্রেক্ষাপট তো এক না। এবং 1982 সালের আইন যখন করা হয়েছিল, তখন এই আইনটা ইমপ্লিমেন্ট করার জন্য যে জনবল সরকারের ছিল, মানে ডিজি অফিসের ডাইরেক্টর, হসপিটালের ভিতরে একটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছে প্রাইভেট ক্লিনিক দেখার জন্য, আরো অন্য সাথে, মানে আধখানা ব্যক্তি। ঠিক আছে, সে জনবল তো বাড়েনি। 1982 সালে কতগুলো প্রাইভেট ক্লিনিক ছিল, আর আজকে 2026-এ কতগুলো প্রাইভেট ক্লিনিক হয়েছে। তাহলে হিউজ একটা এক্সপানশন হওয়ার কথা ছিল। নতুন নতুন থানা হচ্ছে, নতুন নতুন পুলিশ বাহিনীর বাড়ছে, ক্যান্টনমেন্ট বাড়ছে। তো তাহলে ডিজি অফিসের এই জনবলটা বাড়লো না কেন? এখন এই যে জনবলটা যেহেতু বাড়লো না, এই যদি একটা ডেডিকেটেড ডাইরেক্টরই রাখা হতো, যে যার কাজই হবে শুধু প্রাইভেট সেক্টরটাকে দেখা, তার সাথে তার অ্যাডিকুয়েট লোকজন, ওরকম সব লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে অ্যাডিকুয়েট লোকজন, কিন্তু এই আইনটি, সমস্যা হচ্ছে যে এই আইনটির দুটো দিক আছে। ইভেন এই যে প্রফেসর ইউনূস সরকারের সময়ও একবার অ্যাটেম্প নিয়েছিলেন উপদেষ্টা নুরজাহান বেগম আইনটা করতে। ঠিক আছে, সবসময় দেখবেন স্বাস্থ্য সুরক্ষা আইন এরকম একটা শব্দ ব্যবহার করা হয়। ঠিক আছে, এখন এখানে দুটো জিনিস একসাথে করে ফেলাতে হয়ে গেছে সমস্যা। একই আইনের ভিতর দিয়ে যারা সেবা প্রদানকারী তাদের প্রোটেকশনের কথাও চিন্তা করা হচ্ছে, আবার যারা সেবা গ্রহণ করতে আসছেন তাদের স্বার্থটাও সমুন্নত রাখার চেষ্টা করা হচ্ছে। এখন এই দুটো বিপরীত ধর্মী স্বার্থ একত্রিত করে দুই পার্টিকে স্যাটিসফাই করে আইনটি প্রণয়ন করা যায়নি বলেই বহুবার অ্যাটেম্প নেওয়া হয়েছে, খসড়া করা হয়েছে, কিন্তু খসড়ার উপর যখনই মতামত চাইতে যাওয়া হচ্ছে, তখনই এই দুই বিপরীত মেরুর স্টেক হোল্ডাররা বিপরীত মেরুর মতামত দিয়েছে। এবং এখনো দেখেন কথা হচ্ছে যে এই যে বিভিন্ন জায়গাতে যে ডাক্তাররা লাঞ্ছিত হচ্ছে, ডাক্তাররাও কিন্তু স্বাস্থ্য সুরক্ষা আইনের কথা বলছে যে আমাদের সুরক্ষা না হলে আমরা সেবাটা দেব কি করে। আর 1982 সালের আইন তো 1982 সালের আইন, তখনকার প্রেক্ষাপটে করা, সুতরাং এটি পরিবর্তন করা খুবই প্রয়োজন। কিন্তু প্রয়োজন মানে পরিবর্তন হচ্ছে না। আমরা অনেক কিছু পরিবর্তন করে ফেললাম, কতগুলো সরকার গেল এরপরে আপনি দেখেন, কিন্তু ওই জায়গাটাতে কেউ হাত দেয়নি, এবং ওটা আপডেট করার একটা দরকার আছে। আর আপনি যেটা ওই যে ডিজিটালাইজেশনের যে এখন কথা হচ্ছে যে কম্পিউটার তো নিজে নিজে কাজ করে না, কম্পিউটারকে তো খাওয়াতে হয়, মানে আপনি তো ইনফরমেশন ফিড করবেন, তারপর তো প্রসেস করবে। এই সারা বাংলাদেশে যতগুলো লাইসেন্স দেওয়ার দরকার, আপনি খেয়াল করে দেখেন ডাইরেক্টর হসপিটাল কাদেরকে লাইসেন্স দেয়, সেটা সেই প্রাইভেট ক্লিনিক হতে পারে, হসপিটাল হতে পারে, সবগুলা এক সাভারেই 130টা। তাহলে আপনি সারা বাংলাদেশে কত হতে পারে? এবং ওই যে ইউএইচএফ মহোদয় তো বললেন যে অনেকেই অ্যাপ্লিকেশন করে রাখে অ্যাপ্লাইডের মতো, অ্যাপ্লাইড লিখে মোটরসাইকেল বা গাড়ি যেরকম চালানো হয় ওরকম অ্যাপ্লাইড লিখেই ক্লিনিক খুলে দেয়। তার কারণ হচ্ছে যে অ্যাপ্লিকেশন পাওয়ার পর দ্রুততম সময়ে ইয়েস অর নো বলার মতো পরিস্থিতিতে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের কর্তারা নেই আর কি। ঠিক আছে, ফলে ডিজিটালাইজেশনের সুবিধা পাওয়া যাচ্ছে না। তার কারণ হচ্ছে যে ডিজিটালাইজেশনের মেশিনটা চালানোর জন্য যে ধরনের হিউম্যান রিসোর্স লাগবে, ওরকম হিউম্যান রিসোর্স আমরা করতে পারি না এই স্বাস্থ্য অধিদপ্তরে। একটি বড় শূন্যতা আমাদের রয়ে গিয়েছে।
সর্বশেষ স্যার, আপনি বর্তমান যে আমাদের প্রেক্ষাপট, আপনি যদি ওভারঅল বলেন খুব মোটা দাগে খুব জরুরিভাবে আমাদের কি উদ্যোগগুলো নেওয়া উচিত রাষ্ট্রের? এবং এটা একেবারে মাঠ পর্যায় পর্যন্ত, যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু, জনস্বাস্থ্যের মতো বিষয়, যেখানে প্রতিনিয়ত মানুষের আম সব সম্পূর্ণ আ জীবন জীবিকা, তার সুস্থ থাকা, ভালো থাকা, এগিয়ে যাওয়া সবকিছুর সাথে এটি সম্পৃক্ত। তো এক্ষেত্রে বড় এবং আপনারা কি পরামর্শগুলো দিচ্ছেন সরকারকে, যে জিনিসগুলো খুবই দ্রুত বাস্তবায়ন করা জরুরি বলে মনে করছেন আপনারা স্যার? আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে এটা তো হচ্ছে নিয়ন্ত্রণের কথা বলছি আমরা, তাই না? প্রাইভেট সেক্টরে যে সমস্ত এস্টাবলিশমেন্ট, হসপিটাল বলি, ক্লিনিক বলি, ডায়াগনস্টিক সেন্টার বলি, যাই বলি না কেন রয়েছে, এইগুলাকে একটা নিয়ন্ত্রণের ভিতর আনতে হবে, যেন তারা মানসম্মত সেবা দেন এবং আ সাশ্রয়ী মূল্যে দেন। একেবারে গলা কাটা যেন না হয়। কারণ ওটাও তো সরকারকেই প্রটেক্ট করতে হবে। ঠিক আছে? তো এই কাজটি করার দায়িত্ব সরকারের, এবং সরকারকে এই কাজটি করতে হবে। এটা গেল অঙ্কের একটা দিক। কিন্তু আপনি আবার আরেকটা দিক দেখবেন, যেকোনো পেশাতেই পেশাজীবীরা নিজেরা সংগঠিত হয় নিজেদের পেশার মান রক্ষার জন্যে। ওই যে আপনি যেটা বলছিলেন যে ভদ্রলোক আসতে পারেননি, যে ক্লিনিকদের মালিকদের একটা সংগঠন আছে। তারাও কিন্তু উদ্যোগ নিতে পারে। তার কারণ হচ্ছে কি যে এই যে ১৩০ টার ভিতর কথার কথা বলছি, হয়তো ৩০ টি প্রতিষ্ঠান খারাপ, ১০০ টি ভালো। কিন্তু এই খারাপ ৩০ টার জন্য ১০০ টাকেও কিন্তু দুর্নামের ভাগী হতে হচ্ছে। তাহলে এই মালিকরা নিজেরা যদি সেলফ রেগুলেটেড হন, নিজেরা নিজেদেরকে যদি নিয়ন্ত্রণ করেন, তাহলেও কিন্তু অবস্থার পরিবর্তন। সবকিছুর জন্য তো সরকারের দিকে তাকিয়ে থাকার দরকার নেই। এবং পেশাজীবী বা সংগঠন যাই বলি না কেন, আবার এটা তো শুধু নিজেদের স্বার্থ দেখলে হবে না, দেশের স্বার্থ দেখতে হবে, জনগণের স্বার্থ দেখতে হবে। আর সেই জনগণের স্বার্থটা দেখতে হবে তাদের স্বার্থের জন্যে। তাদের সুনাম যদি থাকে, তারা যদি একটা মানসম্মত সেবার অ্যাসিউরেন্স দিতে পারেন, তাহলে কিন্তু তাদের বাজেটটা বাড়বে। সাভারের মানুষটা হয়তো আর ঢাকায় আসবে না, সাভারেই চিকিৎসা নেবে। ঠিক আছে? এখন সরকার যেহেতু অনেকগুলো সীমাবদ্ধতার কারণে পেরে উঠছেন না, আমরা যেটা দেখছি, এবং সরকার নিজে যেহেতু সবকিছু কন্ট্রোল করতে চাচ্ছেন, আপাতত এর থেকে যদি সরকার না বেরোয়, মানে সরকার যদি তার সক্ষমতা আপনার বৃদ্ধি না করে, নিজের সক্ষমতা বৃদ্ধি নিজে করা যেতে পারে, অথবা সক্ষমতা ভাড়া করা যেতে পারে, হায়ার করা যেতে পারে। সেটা যদি সরকার যতক্ষণ না করছেন, ততক্ষণ পর্যন্ত আরেকটা দিকে আমরা তাকাতে পারি যে এই পেশাজীবী যারা আছেন, বা ধরেন এখানে ক্লিনিকের মালিক যারা আছেন, তারা নিজেরা সংগঠিত হয়ে নিজেদের ইজ্জত সম্মান রক্ষার জন্য নিজেরাই সেলফ রেগুলেশন এর দিকে যাবেন। এই দুটো ছাড়া তো রাস্তা নাই। এটা ওটা সবটাই লাগবে আমাদেরকে। বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এই পর্যায়ে আরেকবার যেতে চাই জনাব মোহাম্মদ ফজলে বাড়ি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আপনার কাছে। জনাব ফজলে বাড়ি, আমরা দেখেছি এবং সম্প্রতি এটি জেনেছিও যে আপনি খুব শীঘ্রই হয়তো বেশ কিছু পরিকল্পনা করছেন, যেটি আপনি বলেছেনও। আমরা যদি বলি আগামী, আমরা যদি যেহেতু বিশেষভাবে সাভারের কথা বলছি, আমরা সাভারকে নিয়েই আসলে সাভারের সমস্যাগুলোকে অ্যাড্রেস করার একটি উদ্যোগ থেকে আমাদের এই আয়োজন, এবং আপনার এই যে প্রচেষ্টাগুলো সেগুলো আমরা নিশ্চয়ই দেখব। আমরা যদি একটু জানতে চাই যে আগামী ১ বছর বা ৩ মাস আপনি কি কোনো নির্দিষ্ট মেয়াদে কোনো অ্যাকশন প্ল্যান আপনার রয়েছে কিনা? এবং সেটি সাভারবাসীর উদ্দেশ্যে আপনি কিছু জানাবেন কিনা? আপনার অ্যাকশন প্ল্যান সম্পর্কে কিছু? ধন্যবাদ। আসলে আমাদের ডিজি হেলথ এবং সিভিল সার্জন অফিস থেকে আমাদের নির্দেশনা আছে যে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে একটি নির্দিষ্ট সংখ্যক ক্লিনিক বা ডায়াগনস্টিক এটাকে নিয়ন্ত্রণের জন্য ভিজিট করার। তারপরও আসলে যেহেতু আমি এর আগেই আপনাদেরকে বলেছি, এটা একটি টিমের ব্যাপার। টিমের সবাইকে সংগ্রহ করে তারপর আসলে ভিজিটে যাওয়া প্রয়োজন। আমরা চেষ্টা করছি যত দ্রুততম সময়ের মধ্যে আমরা এই ভিজিটগুলো সম্পন্ন করার জন্য, এবং একই সাথে আপনারা অবগত আছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমাদের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন করে আনসার নিয়োগ করা হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের যে সিকিউরিটি কনসার্নটা ছিল সেটা অনেকাংশে দূর হয়েছে। আমরা আশা করছি যে তাদের সহযোগিতা নিয়ে, এবং মেডিকেল অফিসার থেকে শুরু করে স্যানিটারি ইন্সপেক্টর এবং আমাদের যেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা কর্মচারী এবং
উপজেলা প্রশাসনের ইউনো মহোদয়, এসিলেন মহোদয়ের সহযোগিতায় আমরা দ্রুততম সময়ের মধ্যে বেশ কিছু হাসপাতালে এবং ক্লিনিক ডায়াগনস্টিকে অভিযানে যাব এবং আমরা যেহেতু এটি একটি সরকারি কাজ, আমরা আসলে ডিসক্লোজ করতে পারছি না যে আমরা কয়টা করব, তবে আমরা আশা করছি যে আমরা পজিটিভ কিছু করব যাতে যারা এখনো পর্যন্ত তাদের মান নিয়ন্ত্রণে যথেষ্ট পরিমাণ আন্তরিক না, তো উল্লেখযোগ্য অভিযান চালনা করে তাদেরকে আসলে আমরা চেষ্টা করব যে তারা যেন মানটা তাদের উন্নয়ন করেন, এবং যদি সেটা না হয় তাহলে যথাযথ শাস্তির ব্যবস্থা করা। এবং আপনারা সবাই অবগত আছেন যে প্রচলিত আইনে আসলে আমরা চাইলেও খুব বেশি তাদেরকে শাস্তির আওতায় আনতে পারি না। এই জন্য আমরা ভোক্তা অধিকার এবং অন্যান্য আইনের মাধ্যমে তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করব। অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই যারা এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, বিশেষ করে অতিথি যারা রয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আজকের আমাদের এই পর্বে যুক্ত হওয়ার জন্য। দুঃখিত, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আজকে আমরা বেশ কিছু টেকনিক্যাল জটিলতার মধ্য দিয়ে যাচ্ছি, যার কারণে বেশ কিছু সমস্যা হয়তো দর্শকদের জন্য হয়েছে। একই সাথে আমাদের একজন গুরুত্বপূর্ণ অতিথি যিনি আসলে হয়তো আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেতাম, বিশেষ করে হাসপাতাল নিয়ে, যে হাসপাতালগুলো নিয়ে, প্রাইভেট সেক্টর নিয়ে আমরা কথা বলছি, সেখানকার প্রতিনিধি যারা রয়েছেন তাদের কাউকে আমরা আসলে পাইনি। আমি বিশ্বাস করি তারা যথেষ্ট আন্তরিক ছিলেন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, কিন্তু টেকনিক্যাল কারণে তারা যুক্ত হতে পারেননি। নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো নিয়ে আবারও কথা বলবো অন্য কোনো সময়, অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন। এবং দর্শক, এই হ্যালো সাভার আসলে কোনো গণমাধ্যম নয়। এটি একটি নাগরিক উদ্যোগ। মূলত সাভারের বিভিন্ন সমস্যা এবং এর থেকে উত্তরণের কি পথ বা উপায় রয়েছে, বিভিন্ন ফিল্ডের মানুষদের নিয়ে আমরা সেই বিষয়গুলি আলোচনার চেষ্টা করি। এখানে কোনো কাদা ছড়াছড়ি বা কাউকে দোষারোপ নয়। মূলত সমস্যা এবং সমাধানটা কিভাবে বের করে আনা যায় সেভাবেই সেই বিষয়গুলি আমাদের মূল উদ্দেশ্য, সেটি আলোচনার মূল বিষয়বস্তু আমাদের। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।